কি স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। শুভ সকাল। আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি PH 1109 ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমরা এই পেজটা তোমাদের জন্য রেখেছি। তোমরা জানো যে এই বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং তা থেকে এখনো আমাদের উত্তরণ ঘটেনি। তো আমি আশা করি যে তোমরা এই সাবধানতাগুলো অবলম্বন করবা। তোমরা জানো যে আমরা এই ইন্টারফারেন্স অফ লাইট আজকে পড়বো এবং সেটা দিয়ে আমরা আজকের পাঠ শুরু করছি। তো তোমরা জানো যে দুটো লাইট ওয়েভের সুপারপজিশনের ফলে যে ফেনোমেনার উদ্ভব হয় সেটাকে বলি আমরা ইন্টারফারেন্স অফ লাইট। তো সেইখানে যাওয়ার আগে একটুখানি বলে রাখা ভালো যে থমাস ইয়ং 1802 সালে তিনি এইটা অবজার্ভ করেছিলেন প্রথম যে এই ইন্টারফারেন্স ফেনোমেনাটা কিভাবে হয়। তো সেইখানে যাওয়ার আগে আমরা একটুখানি দেখি যে হোয়াট ইজ দি নেচার অফ দিস ইন্টারফারেন্স। তো তোমরা জানো যে যদি নাকি আমাদের একটা শান্ত জলাধার থাকে এবং সেখানে যদি আমরা দুটো নুড়ি ফেলি একই রকমের, সে ধরো এখানে আমরা এখানে এ এবং বি দুটো পয়েন্ট আমরা নোট করেছি। তো এইখানে যদি আমরা একটা নুড়ি ফেলতাম তাহলে কি হতো, একটা ওয়েভ জেনারেটেড হতো এবং এইটা প্রপাগেট করতে থাকতো চারিদিকে। আবার ধরো এটা যদি না থাকতো তাহলে বিতে যদি একইভাবে আমরা একটা নুড়ি ফেলতাম তাহলে আমরা দেখতাম সেখান থেকে একটা ওয়েভ জেনারেটেড হচ্ছে এবং এটা প্রপাগেট করতো অল থ্রো। এবার দেখো দুটো যদি একসাথে ফেলা হয় তাহলে কি ঘটে, তার মানে এই ওয়েভগুলো একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করবে। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যেমন এই যে এর জন্য যে আমাদের ওয়েভ ট্রেন গুলো তৈরি হচ্ছে, এইটা হলো আমাদের ক্রেস্ট, মানে এইটা হলো আমাদের এই ওয়েভের উঁচু যে অংশটা সেইটা। আর এই যে ওয়েভ যখন নিচের দিকে যায় তখন আমরা এই ডটেড লাইন দিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখছো যে এইগুলো যদি আমরা ক্রমান্বয়ে দেখতে থাকি এ এবং বি এর সুপার ইম্পোজিশনের ফলে, তাহলে তোমরা দেখছো যে এই যে কোথাও এই আমাদের ক্রেস্ট তৈরি হচ্ছে, মানে উঁচু ঢেউ তৈরি হচ্ছে, আবার কোথাও নিচু ঢেউ তৈরি হচ্ছে এবং এটা এই কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলছে। তো দুটার সুপার ইম্পোজিশনের ফলে দেখো দুটো জায়গা আমরা মার্ক করেছি। একটা হলো যে ক্রস দিয়ে যেখানে নাকি আমাদের ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলছে এবং আরেকটা জায়গা যেটা আমাদের ট্রাফের সাথে ট্রাফ মিলছে, তার মানে হলো যে নিচুর সাথে নিচু মিলছে আর উঁচুর সাথে উঁচু মিলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইরকম যেই জায়গাগুলোতে হয়, তার মানে হলো যে এই যেখানে উঁচুর সাথে উঁচু এবং নিচুর সাথে নিচু মিলে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো যে যেখানে উঁচু সেই জায়গাটা তার মানে টেস্টটা আরো অ্যাম্পলিফাই হয়ে যাবে এবং নিচু যেটা সেটা আরো নিচু হয়ে যাবে। আর যেই জায়গাটায় আমাদের এই যেগুলো আমরা সার্কেল দিয়ে নোট করার চেষ্টা করেছি সেই জায়গাগুলোতে কি হচ্ছে, ক্রেস্টের সাথে ট্রাপ মিলছে, তার মানে উঁচুর সাথে নিচু মিলছে। তো যে জায়গাটায় উঁচু আর নিচু এক জায়গায় মিলবে সেই জায়গাটা মনে হবে অ্যাজ ইট ইজ যে সেখানে কোনো ইন্টারাকশন ঘটেইনি। আর যেই জায়গাগুলোতে এই আইদার ক্রেস্টের সাথে মিলছে অথবা ট্রাফের সাথে মিলছে সেই জায়গাগুলো আইদার উঁচু হয়ে যাবে অথবা খুব নিচু হয়ে যাবে। তো এটা আমি তোমাদেরকে সে ধরো একটা ওয়াটার এক্সাম্পল দিয়ে আমরা বললাম। এখন যদি নাকি এটা আলোর ক্ষেত্রে ঘটতো তাহলে কি ঘটতো আমরা একটু পরে যাই। সেটা হলো যে তোমরা জানো ইয়ংস এই এই কাজটা করেছিলেন, উনি তার এক্সপেরিমেন্টটা ডেমনস্ট্রেট করেছিলেন 1802 সালে এবং তিনি যেটা করেছিলেন তিনি সানলাইট অ্যালাউ করেছিলেন, একটা পিন হোল রেখেছিলেন, এইখানে এস আমাদের একটা পিন হোল এবং তার থেকে একটু দূরে এ এবং বি আর দুটো পিন হোল। তো তোমরা জানো যে এইখান থেকে যদি আমাদের আলো আসে, প্যারাল বিম অফ লাইট আমরা কনসিডার করছি, কারণ হলো যে আমরা আগে যেই কনসেপ্টটা ডেভেলপ করেছি হাইজেন্স প্রিন্সিপল থেকে, যদি আমাদের উৎস অনেক দূরে থাকে তাহলে আমরা সেখানে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট কনসিডার করতে পারি।
তো আমাদের এই এসটা যদি আমাদের সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে তাহলে এইখান থেকে ওয়েভ জেনারেটেড হতে থাকবে এবং এইখানেও একইভাবে এই ক্রেস্ট এবং ট্রাফ তৈরি হবে। কিছু দূরে যেহেতু দুটো পিন হলে এ এবং বি আছে, তাহলে এইখানে যেই ওয়েভস ইম্পোজড হচ্ছে সেখানে এই এ এবং বি দুটো সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এবং তোমরা জানো যে এই সেকেন্ডারি সোর্স আবার প্রাইমারি সোর্স হিসাবে অ্যাক্ট আউট করবে এবং এইটা কন্টিনিউ করবে এই ওয়েভ প্রপাগেশন। তো তাই যদি করে তাহলে আমরা দেখতে পাবো যে এই এ এবং বি যে দুটো ওয়েভ ট্রেন সৃষ্টি করছে তাদের ফলে আমরা দেখব যে আবার এই যে নতুন করে আমাদের এই ক্রেস্ট এবং ট্রাফ কন্টিনিউ করবে। তো এদের যে সুপার ইম্পোজিশনের ফলে তুমি দেখতে পাবা যে এইখানেও একই ধরনের ঘটনা ঘটবে, যে কিছু জায়গা আমরা দেখতে পাবো যে এখানে এই ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলবে এবং কিছু জায়গা আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ট্রাফের সাথে ট্রাফ মিলবে। যেই জায়গাগুলোতে এই ক্রেস্টের সাথে ক্রেস্ট এবং ট্রাফের সাথে ট্রাফ মিলবে সেই জায়গাগুলোতে আমরা রেইনফোর্সমেন্ট দেখতে পাবো। তার মানে এখানে আমরা অ্যাম্পলিফাইড লাইট দেখতে পাবো। আর যেই জায়গাগুলোতে আমাদের ক্রেস্টের সাথে ট্রাফ বা ট্রাফের সাথে ক্রেস্ট যেখানে আমাদের মিলবে সেই জায়গাগুলো আমরা দেখতে পাবো কি, সেই জায়গাগুলো আমাদের দেখবো যে সেখানে যেন কোনো ওয়েভই ছিল না। তার মানে সেই জায়গাগুলো আমাদের মনে হবে যে এইটা আনডিস্টার্ব। তার মানে হলো যে এটা যেমন ছিল তেমন, তার মানে সেই জায়গায় আমরা কোনো আলো দেখতে পাবো না। তার মানে আমরা যেই জায়গাগুলো অ্যাম্পলিফিকেশন হবে সেই জায়গায় আমরা উজ্জ্বল আলো দেখতে পাবো, আর যেখানে এই যে নালিফিকেশন হবে সেই জায়গাগুলোকে আমরা ডার্ক দেখতে পাবো। তো আমি সেই জিনিসটাই এখানে একটু তোমাদের আর একটু দেখানোর চেষ্টা করেছি যে যে জায়গাগুলোতে আমাদের এই যে ক্রস ওভার, যেখানে আমাদের ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলবে বা ট্রাফের সাথে ট্রাফ মিলবে সেইগুলোতে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাবো, আর যে জায়গাগুলোতে আমাদের ক্রেস্টের সাথে ট্রাফ মিলবে সেই জায়গাগুলোতে আমরা মিনিমাম ইন্টেন্সিটি আমরা দেখতে পাবো। এবং আমরা যদি এখানে একটা স্ক্রিন প্লেস করি তাহলে আমরা এরকম অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। এখানে বলে রাখা ভালো যে যেই কথাটা আমরা বললাম যে এই ধরনের ফেনোমেনা সৃষ্টি হবে, এই ফেনোমেনা আসলে সবসময় সৃষ্টি হবে, কিন্তু ফর ভিজুয়াল পারপাস আমরা কিন্তু ইন্টারফারেন্স অফ লাইট অবজার্ভ করতে পারবো না যদি নাকি দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করি। কারণ হলো যে তোমরা জানো যে লাইটের ওয়েভলেন্থ খুব শর্ট, আমাদের আমরা জানি সেটা কত 10⁻⁵ সেন্টিমিটার অর্ডারে, তাই না? এবং আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিই তাহলে তাদের ওয়েভলেন্থ ডিফার করতে পারে, সেটা একটা রিজন। আরেকটা হলো যে তাদের অ্যাম্পলিটিউডও ওয়াইডলি ডিফার করতে পারে, যার ফলে ইন্টারফারেন্স যদি ঘটেও তবু আমরা সেটা অবজার্ভ করতে পারবো না। তার মানে যদি ব্রাইট হয় সেই ব্রাইটনেস, এবং যদি এটা ডার্ক হয় তাহলে এই ব্রাইট এবং ডার্কের মধ্যে যে তফাৎ সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে ইন্টারফারেন্স অবজার্ভ করার জন্য? আমাদেরকে ইন্টারফারেন্স অবজার্ভ করার জন্য এই কোহারেন্ট সোর্সেস অফ লাইট লাগবে। তো কোহারেন্ট সোর্সেস অফ লাইট কাকে বলে? কোহারেন্ট সোর্সেস অফ লাইট বলে যে যদি দুটো সোর্স আমাদের থাকে আর সেই দুটো সোর্স থেকে যদি আমাদের লাইট ইমিট করে, তাদের ওয়েভলেন্থ যদি সেম হয়, তাদের ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, মানে ওয়েভলেন্থ সেম হওয়া মানে তো ফ্রিকোয়েন্সি সেম হওয়া বা কালার সেম হওয়া, ইটস দি সেম থিং। তাদের অ্যাম্পলিটিউড সেম হতে হবে and they are supposed to be always in phase। তার মানে হলো যে সেম কালার, সেম অ্যাম্পলিটিউড and are in phase যদি নাকি হয় তাহলে তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলবো আমরা কোহারেন্ট সোর্সেস অফ লাইট। তো যেমনটা নাকি আমরা আগেই বলেছি যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট দুটো সোর্স নিই তাহলে আমরা সেইখান থেকে কি এই কোহারেন্ট সোর্স অফ লাইট পেতে পারবো না, যেটা আমরা একটু আগেও আলোচনা করলাম। তাহলে এক্সপেরিমেন্টাল পারপাসে আমরা কিভাবে এই কোহারেন্ট সোর্স তৈরি করতে পারি? আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হলো যে আমরা
এই ইন্টারফারেন্স দেখবো সেটা হলো যে একটা অরিজিনাল সোর্স আর একটা ভার্চুয়াল সোর্স, এই দুটোর মধ্যে যদি ঘটে তাহলে ইন দ্যাট কেস আমরা এই ইন্টারফারেন্স অবজার্ভ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো কোহারেন্ট সোর্স পেতে পারি, একটা হলো অরিজিনাল সোর্স আর একটা হলো ভার্চুয়াল সোর্স। আরেকটা ওয়ে হলো যে আমরা একটা সিঙ্গেল সোর্স থেকে দুটো ভার্চুয়াল সোর্স আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই দুটো দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ কোহারেন্ট সোর্সেস অফ লাইট। তো এই কোহারেন্ট সোর্স হলে কি হবে? কোহারেন্ট সোর্স হলে they are supposed to be perfect in all respect. তোমাদের কারো কোনো কোশ্চেন ছিল এ পর্যন্ত? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই ফেজ ডিফারেন্স এবং পাথ ডিফারেন্সের মধ্যে একটা সম্পর্ক দেখি। সেটা হলো যে তোমরা জানো যে যদি আমরা একটা ওয়েভ ট্রেন্ড কনসিডার করি এবং তার ওয়েভলেন্থ যদি নাকি আমাদের ল্যামডা হয়, তার করেসপন্ডিং ফেজ কত হয়? তোমরা জানো যে ল্যামডা ওয়েভলেন্থের জন্য, তার মানে দ্যাট ইজ এ ফুল ওয়েভ। তো ফুল ওয়েভ যদি হয় তাহলে তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত হবে? টুয়াইস পাই। তো সে যদি আমরা কনসিডার করি যে আমাদের পাথ ডিফারেন্স হলো এক্স আর তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স যদি আমাদের ডেল্টা হয়, তাহলে তোমরা জানো যে এই টুয়াইস পাই ফেজ ডিফারেন্সের জন্য যদি আমাদের ওয়েভলেন্থ ল্যামডা হয়, তাহলে এক যদি আমাদের কি ফেজ ডিফারেন্স হয় তাহলে তার জন্য আমাদের মানে হলো পাথ ডিফারেন্স যদি এক হয়, তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত হবে? টুয়াইস পাই বাই ল্যামডা। তাহলে যদি এক্স হয় আমাদের পাথ ডিফারেন্স, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে? টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। তাহলে আমরা ফেজ ডিফারেন্স কে ডেল্টা দিয়ে ডিনোট করেছি, তাহলে ডেল্টা ইকুয়াল টু কি হলো? টুয়াইস পাই এক্স বাই ল্যামডা, যেখানে নাকি এক্স হলো আমাদের পাথ ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে কি দেখছি? আমরা দেখছি ফেজ ডিফারেন্স ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এখন আমরা আসি অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্সে। ধরো আমাদের একটা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট এস আছে যেখান থেকে লাইট ইমিটেড হচ্ছে এবং সেখান থেকে খানিকটা দূরে এবং বি দুটো পিন হোল আছে, যেমনটা আমরা আগেও কনসিডার করেছি, এবং এই পিন হোল দুটোর মধ্যে সেপারেশন হলো স্মল ডি। আর আমরা এই পিন হোল দুটো থেকে ক্যাপিটাল ডি ডিস্টেন্সে একটা স্ক্রিন আমরা প্লেস করেছি। তো আমরা যদি নাকি এই স্ক্রিনের কোনো একটা আরবিটারি পয়েন্ট পিতে কনসিডার করি যে এখান থেকে যে ওয়েভ ট্রেন ইমানেটেড হচ্ছে তারা এখানে সুপার ইম্পোজ করছে, তাহলে তার ইন্টেন্সিটি প্যাটার্ন বা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা আমরা একটু অ্যানালিটিক্যালি দেখি। তো সে ধরো আমাদের যে ওয়েভ ট্রেনটা এই তোমাদের মনে দুটো ডিভাইস অন আছে, কারোর একটা অফ করে রাখো অথবা এই মিউট করে রাখো, তাহলে ইকো হবে না। আচ্ছা, তো যদি নাকি আমরা কনসিডার করি যে এ এবং বি দুটো আমাদের ভার্চুয়াল সোর্স ক্রিয়েটেড হচ্ছে ফ্রম এস, তাহলে এ থেকে যে ওয়েভ ট্রেন ইমানেটেড হচ্ছে সেইটার অ্যামপ্লিটিউড আমাদের এ, বি থেকে যেটা হচ্ছে সেটারও অ্যামপ্লিটিউড এ, বাট এখানে যখন রিস্ক করছে পিতে তখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স ডেল্টা অকার করছে। তো তাই যদি নাকি হয় আমরা দুটো সাইন ওয়েভ কনসিডার করি, একটা হলো সে আমরা y1 দিয়ে রিপ্রেজেন্ট করি, যে তাহলে সেটা হলো এ সাইন ওমেগা টি, আর একটা হলো আমরা y2 দিয়ে রিপ্রেজেন্ট করি, যেহেতু আমাদের ফেজ ডিফারেন্স ডেল্টা, তাহলে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা দিয়ে। এখন আমাদের এই যে কম্বাইন্ড ওয়েভের যে ওয়েভ আমরা পাবো কম্বিনেশনের ফলে, সেটা আমরা কিভাবে পাবো? সেটা আমরা এই দুটো ওয়েভকে যদি আমরা সাম আপ করি, তার মানে সেটাকে আমরা y দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং আমরা y ইকুয়াল টু লিখছি y1 প্লাস y2। তাহলে y1 ইকুয়াল টু আমরা অলরেডি বলেছি এ সাইন ওমেগা টি, আর y2 ইকুয়াল টু আমরা পেয়েছি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে তোমরা জানো সাইনের ইয়ে থেকে কি পাই আমরা? সাইন ওমেগা টি কস ডেল্টা প্লাস কস ওমেগা টি সাইন ডেল্টা। তাহলে তোমরা দেখছো এইখান থেকে আমরা যদি এ সাইন ওমেগা টি কমন নিই, তাহলে আমরা এখান থেকে
আমাদের 1 থাকছে, কারণ এইখানে আর কিছু নাই, 1, আর এখান থেকে cos ডেল্টা থাকছে। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা এখান থেকে পেলাম। এখন যদি নাকি আমরা এই a × 1 + cos ডেল্টা = R cos থিটা কনসিডার করি, আর a sin ডেল্টা = R sin থিটা কনসিডার করি, তাহলে আমরা যদি উপরের ইকুয়েশনে বসাই, তাহলে আমরা পাচ্ছি y = R sin ω t cos থিটা + R cos ω t sin থিটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y তাহলে আমরা কি পেলাম, R sin ω t + থিটা। তার মানে এইখানেও আমরা একটা সাইনোসয়েডিয়াল ওয়েভ পেয়েছি, যেখানে আমাদের ফেজটা ডিফার করেছে আর আমাদের অ্যামপ্লিটিউডটাও ডিফার করেছে। আগে আমাদের অ্যামপ্লিটিউড দুটো ছিল, এখন কম্বিনেশন ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে ক্যাপিটাল। তো আমরা যদি নাকি এই যে 1 আর 2 কে স্কয়ার করি, 1 আর 2 কে স্কয়ার করে অ্যাড করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা = a স্কয়ার sin স্কয়ার ডেল্টা প্লাস, এটা একটু তাহলে আমরা এখান থেকে কি দেখছি, a স্কয়ার sin স্কয়ার ডেল্টা প্লাস a স্কয়ার × 1 + cos ডেল্টা হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তোমরা জানো, that will give you 1, সো আমরা শুধু that will retain only r স্কয়ার, আর a স্কয়ার sin স্কয়ার ডেল্টা এখান থেকে পরের টার্মগুলো থেকে যদি আমরা এই স্কয়ার কে বাইরে রাখি আর এটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমরা পাই 1 + twice cos ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা। তাহলে আমরা সেটা এখানে লিখেছি, এবং তারপরে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখান থেকে দেখতে পাচ্ছ আবার ওই sin স্কয়ার ডেল্টা এবং cos স্কয়ার ডেল্টা আছে। তাহলে এই দুটোকে যদি এক জায়গায় করি, সমন্বয় করি, তাহলে that will give you 2 স্কয়ার, বিকজ এখান থেকে একটা স্কয়ার আমরা পাচ্ছি, এই দুটো থেকে একটা, আর এখান থেকে একটা স্কয়ার, দুটো অ্যাড করে আমরা 2 স্কয়ার পেলাম, আর এখানে আমাদের 2 স্কয়ার cos ডেল্টা। যদি আমরা 2 স্কয়ার কমন নিই, তাহলে আমরা পাচ্ছি 1 + cos ডেল্টা, এবং তোমরা জানো যে 1 + cos ডেল্টা = আমরা লিখতে পারি cos স্কয়ার ডেল্টা। এখন কথা হলো যে তোমরা জানো যে এই ইন্টেন্সিটি কিভাবে পাই আমরা, যদি নাকি আমরা অ্যামপ্লিটিউডের স্কয়ার করি, তাহলে আমরা ইন্টেন্সিটি পাই। আমাদের অ্যামপ্লিটিউড কি ছিল, অ্যামপ্লিটিউড ছিল এখান থেকে দেখো, আমাদের অ্যামপ্লিটিউড ছিল r, ইকুয়েশন 3 থেকে আমরা দেখছি অ্যামপ্লিটিউড ছিল r, তাহলে ইন্টেন্সিটি কত হবে, r স্কয়ার। তো আমরা সেটাই পেয়েছি, r স্কয়ার = তাহলে কত হলো, 4 স্কয়ার cos স্কয়ার ডেল্টা। সো আমরা সেটা এখানে লিখলাম, এন্ড দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ইকুয়েশন 4 থেকে দেখতে পাচ্ছি, এই যে ইন্টেন্সিটিটা ডিপেন্ড করছে কিসের উপরে, ইন্টেন্সিটিটা এ তো আমাদের ফিক্স, শুধুমাত্র ডিপেন্ড করছে ডেল্টার উপরে, তার মানে ফেজ ডিফারেন্সের উপরে নির্ভর করছে আমাদের ইন্টেন্সিটি। তো ডেল্টা যদি নাকি আমাদের 0, twice পাই, 2 × twice পাই, up to n × twice পাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাথ ডিফারেন্স করেসপন্ডিং কি হবে, 0, ল্যামডা, twice ল্যামডা and n ল্যামডা। তো সেই সব ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি কত পাবো, এই সব ক্ষেত্রে তোমরা জানো যে এই cos ডেল্টা কত, cos ডেল্টা হলো 1, আর 1 কে সরি মানে cos ডেল্টা হাফ = কত হবে, 1, তাহলে স্কয়ার করলে কত হয়, 1, তার মানে ইন্টেন্সিটি উড বি ম্যাক্সিমাম। তাহলে সেটা কত, 4 স্কয়ার। আমরা সেই জিনিসটা এখানে দেখেছি, 4 স্কয়ার। আবার যদি নাকি আমাদের ফেজ ডিফারেন্স ডেল্টা = 0, thrice পাই, 5 পাই, twice n + 1 পাই হয়, তাহলে করেসপন্ডিং পাথ ডিফারেন্স কি হবে আমাদের, lambda half, thrice lambda half, 5 lambda by 2 and so on, twice n + 1 lambda by 2, and in that case তোমরা জানো এই যে cos delta half কত হবে, cos delta half 0 হবে, তার মানে ইন্টেন্সিটি হবে আমাদের 0। তার মানে হলো যে আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি মিনিমাম কখন হবে, যখন নাকি আমাদের পাথ ডিফারেন্স হবে অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ, অথবা অড মাল্টিপল অফ পাই, যখন নাকি হবে আমাদের কি পাথ ডিফারেন্স, তখন আমাদের ইন্টেন্সিটি হবে মিনিমাম 0,
আর যখন নাকি আমাদের কি হবে, ফেজ ডিফারেন্স হবে ইন্টিগ্রাল মাল্টিপল অফ টুয়াইস পাই অথবা পাথ ডিফারেন্স ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ, তখন আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো, সেটা হলো 4 স্কয়ার। এখন দেখো আমরা একটি এনার্জি ডিস্ট্রিবিউশনে যাই। যদি আমরা এখানে দেখি যে এইদিকে আমরা ডেল্টা প্লট করেছি, এইদিকে আমাদের ফেজ ডিফারেন্স ডেল্টা আমরা প্লট করেছি, আর এদিকে আমাদের ইন্টেন্সিটি প্লট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কত, 4 স্কয়ার, আর মিনিমাম কত, 0। তার মানে হলো যে মিনিমাম কোথায় হচ্ছে পাই, থ্রাইস পাই, 5 পাই, তার মানে কি অড মাল্টিপল অফ পাই। আর ম্যাক্সিমাম কত কোথায় হচ্ছে, যেখানে নাকি 0, টুয়াইস পাই, 4 পাই, তার মানে হলো কি ইন্টিগ্রাল মাল্টিপল অফ টুয়াইস পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি ভ্যারি করছে কত, 0 থেকে 4 স্কয়ার। কিন্তু আমরা জানি যে দুটো যদি আমরা অ্যাড করি তাহলে একটা ওয়েভের ইন্টেন্সিটি কত হতো, যেহেতু আমাদের এখানে দেখো আমাদের অ্যামপ্লিটিউড ছিল এ, দুটো ওয়েভের ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ছিল এ, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটি কত হতো, স্কয়ার। দ্বিতীয় ওয়েভের জন্য আমাদের ইন্টেন্সিটি কত হতো, স্কয়ার। তাহলে দুটো যোগ করলে কত হতো, 2 স্কয়ার, তাই না? 2 স্কয়ার হতো আমাদের ইন্টেন্সিটি। কিন্তু আমরা দেখছি যে এই অ্যাডিশনের ফলে আমাদের 2 স্কয়ার না হয়ে কত হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের 4 স্কয়ার হয়েছে। তাহলে তোমাদের কি মনে হয় যে এখানে আমাদের কনজারভেশন ল অফ এনার্জি ভায়োলেট করলো? কারণ আমরা জানি যে দুটো যোগ করলে যেহেতু একটা স্কয়ার আর একটা হলো স্কয়ার, তাহলে দুটো যোগ করলে তো 2 স্কয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখছি যে 4 স্কয়ার হয়েছে। তাহলে ডু ইউ থিঙ্ক যে আমাদের কনজারভেশন ল অফ এনার্জির ভায়োলেশন ঘটেছে? না, এখানে আসলে কনজারভেশন ল অফ এনার্জি ভায়োলেশন ঘটেনি, বিকজ তোমরা দেখো যে এনার্জি ক্যান ট্রান্সফার। তো আমরা দেখছি যে আমাদের এই এনার্জি কোথা থেকে কোথায় পর্যন্ত যাচ্ছে, 0 থেকে 4 স্কয়ার। তার মানে দুটোকে যদি আমরা এভারেজ করি তাহলে কত হয়, 2s মানে 4 স্কয়ার প্লাস 0 বাই 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দ্যাট উইল গিভ ইউ 2 স্কয়ার। তার মানে এভারেজ এনার্জি ইজ স্টিল 2 স্কয়ার। তার মানে হলো এনার্জি ট্রান্সফার হচ্ছে মিনিমাম এনার্জি থেকে ম্যাক্সিমাম এনার্জিতে, যে কারণে আমাদের এই ম্যাক্সিমামটা ডাবল হয়ে যাচ্ছে। কারো কোনো কোশ্চেন ছিল? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার আমরা ইন্টারফারেন্স ফ্রিঞ্জের থিওরিতে আসি। তো আমরা ধরে নিই যে আবার আমাদের একটা পিনহোল এস আছে এবং সেখান থেকে খানিকটা দূরে এ এবং বি দুটো পিনহোল আছে এবং দে আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স ডি। আর আমরা এই এ আর বি পিনহোল থেকে ক্যাপিটাল ডি সেপারেশনে একটা স্ক্রিন আমরা প্লেস করেছি। এখন আমরা কোনো একটা পয়েন্ট পি আরবিটারি পয়েন্ট কনসিডার করি অন দি স্ক্রিন, যেখানে আমরা জানতে চাই যে আমাদের ইন্টেন্সিটিটা কেমন হবে। তো আমরা ধরে নিই যে এ আর বি থেকে ইকুইডিস্টেন্ট হলো সি এবং এই সি থেকে পি এর ডিস্টেন্স হলো এক্স, স্মল এক্স। তাহলে আমরা যদি এই এ এবং বি পয়েন্ট থেকে এই ডাইরেক্ট দুটো রে কনসিডার করি, লাইন আমরা কনসিডার করি এই প্যারালাল টু এসসি, তাহলে সেটা হবে আমাদের বিআর এবং এ কিউ। তো তোমরা জানো যে এইটা এই সি যেহেতু এ বি থেকে ইকুইডিস্টেন্ট, তার মানে হলো সি কিউ ইকুয়াল টু কত হবে, ডি হাফ, এবং সি আর ইকুয়াল টু কত হবে, স্মল ডি হাফ। তো আমাদের ফ্রিঞ্জ প্যাটার্নটা কেমন হবে, অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ এখানে তৈরি হবে। যেহেতু সি দুটো থেকে একই ডিস্টেন্সে, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো এবং দেয়ার আফটার আমাদের ডার্ক ফ্রিঞ্জ থাকবে, তারপরে আবার ব্রাইট পাবো, তারপর আবার আমাদের ডার্ক ফ্রিঞ্জ থাকবে, ব্রাইট থাকবে, দেন ডার্ক। তো আমরা এখানে একটুখানি বলে রাখি, সেটা হলো যে এই যে
ব্রাইট ফ্রিঞ্জ থেকে ব্রাইট ফ্রিঞ্জের যে সেপারেশন সেইটা এবং ডার্ক ফ্রিঞ্জ থেকে যেই ডার্ক ফ্রিঞ্জের যে সেপারেশন এইটাকে বলি আমরা ফ্রিঞ্জ উইডথ। আমাদের এটা কাজে লাগবে, আমরা পরে আবার এটা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা দেখি যে যদি আমরা পি কিউ দেখি, এই যে পি কিউ যদি আমরা দেখি তাহলে পি কিউ এর ডিসটেন্স কত? যেহেতু পি থেকে সি এর ডিসটেন্স হলো এক্স, তাহলে এই সি কিউ হলো ডি হাফ, তার মানে এটা কত? এক্স মাইনাস ডি হাফ। আর পি আর এর ডিসটেন্স কত? যেহেতু এটা এক্স আর এটা হলো ডি হাফ, তাহলে পি আর হলো এক্স প্লাস ডি হাফ, রাইট? তো আমরা এখান থেকে যদি এই যে বিপি স্কোয়ার কনসিডার করি, বিপি স্কোয়ার কত? তাহলে এই যে বি আর স্কোয়ার মানে কত? ক্যাপিটাল ডি স্কোয়ার। আর এই পি আর কত? অলরেডি তোমরা দেখলে এক্স প্লাস ডি হাফ, তাহলে সেটা হোল স্কোয়ার হবে। এন্ড লাইকওয়াইজ এপি কত হবে? এখানে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি হাফ। তাহলে এখন যদি আমরা এই বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করি তাহলে কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি এই ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি হাফ হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি হাফ হোল স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটা এটা থাকে না, এইটা স্কোয়ার করলে এইখানেও স্কোয়ার হবে, সেটা থাকবে না, এক্স স্কোয়ার এটাও থাকবে না, শুধু এইটা এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এক্স ডি হয়, আর এখানে একটা মাইনাস এক্স ডি হয়, বাট এখানে আরেকটা নেগেটিভ সাইন আছে, তাহলে দ্যাট উইল গিভ ইউ প্লাস ডিএক্স। তাহলে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি টুয়াইস এক্স ডি। এখন দেখো তাহলে বিপি মাইনাস এপি কি ইকুয়াল টু কত পাবো আমরা? টুয়াইস এক্স ডি বাই বিপি প্লাস এপি। এখন আমরা যদি এই ফিগারে খেয়াল করি যে এই এ আর বি এর মধ্যে যে সেপারেশন সেটা হলো স্মল ডি, এবং এই সেপারেশনটা হলো খুব স্মল। তো তোমরা জানো যে যেহেতু লাইটের ওয়েভলেন্থ খুব ছোট, কাজেই এইটাও অত্যধিক কম, এবং এই স্ক্রিনটা এর তুলনায় অনেক গুণ বড়। কাজেই এই পি বিন্দু আমরা এখানে স্ক্রিনে যত দূরে দেখেছি আসলে সেটা অনেক এই সি এর অনেক কাছাকাছি হবে, যে কারণে আমরা এই এপি আর বিপি কে অ্যাপ্রক্সিমেট করতে পারি উইথ ক্যাপিটাল ডি দিয়ে। আর তাই যদি নাকি আমরা পারি তাহলে আমরা এই পাথ ডিফারেন্স বিপি মাইনাস এপি ইকুয়াল টু লিখতে পারি টুয়াইস এক্স ডি বাই এই বিপি প্লাস এপি ইকুয়াল টু, তাহলে কি হবে? ডি প্লাস ডি টুয়াইস ডি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এক্স ডি বাই ক্যাপিটাল ডি। এখন দেখো একটু আগে আমরা শিখলাম পাথ ডিফারেন্স ইকুয়াল টু কি হবে? টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্স আমরা অলরেডি পেয়েছি এক্স ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে আমরা সেটা এখানে দিলাম। এখন আমরা আসি ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশনে। তো তোমরা জানো ব্রাইট ফ্রিঞ্জ কখন হয়? যখন নাকি হলো আমাদের এই পাথ ডিফারেন্স ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রাল মাল্টিপুল অফ এইটা আমাদের ভুল হয়েছে, এটা ফেজ ডিফারেন্স হতো, বিকজ এইটা হলো আমাদের পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা। আমি এটা পরে তোমাদের কারেক্ট করে দিব। তো আমরা এইখানে পাথ ডিফারেন্স এক্স ডি বাই ক্যাপিটাল ডি, এবং সেটা ইকুয়াল টু হতে হবে আমাদের ইন্টিগ্রাল মাল্টিপুল অফ ল্যামডা। তো আমরা তাই লিখেছি, যেখানে এন হলো কত? 0 1 2 3 ইত্যাদি। তাহলে এইখান থেকে আমরা এক্স কত পেতে পারি? এক্স ইকুয়াল টু পাবো আমরা এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল। এখন যদি নাকি আমরা n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসাই, তাহলে আমরা এই করেসপন্ডিং শূন্য নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে আমাদের কি ছিল? সি পয়েন্ট আমাদের কি ব্রাইট ফ্রিঞ্জ দিবে, অলরেডি আমরা আলোচনা করেছি। তাহলে তারপরে ব্রাইট ফ্রিঞ্জটা আমরা যদি x1 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেইখানে আমাদের x1 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? ল্যামডা ডি বাই ডি। দেন হলো n ইকুয়াল টু 2 বসালে আমরা পাচ্ছি টুয়াইস ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। And likewise n equal to 3 যদি বসাই তাহলে আমরা x3 equal to পাচ্ছি thrice lambda capital D by D. And xn তো অলরেডি তোমরা জানো n lambda capital D by D। এখন যদি আমরা দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে সেপারেশন কনসিডার করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দেখতে পাবো যে এই x2 minus x1 equal to twice lambda capital D by small d minus lambda d by d equal to কত পেলাম আমরা? lambda d by d। তো তোমরা যদি অন্য দুটো যে কোনো দুটো ফ্রিঞ্জের পাশাপাশি সেপারেশন দেখো তাহলে you will get the same result।
এখন আমরা আসি এই ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশনে। তো ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন কি তোমরা জানো অলরেডি, যে আমাদের পাথ ডিফারেন্স যদি নাকি অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ হয় তাহলে তোমাদের পি পয়েন্টটা হবে ডার্ক, এবং অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ মানে কি 2n+1 ইনটু λ/2, এবং অলরেডি তোমরা জানো পাথ ডিফারেন্স হলো x স্মল d বাই ক্যাপিটাল D। এখান থেকে যদি আমরা x কে সেপারেট করি তাহলে উই আর গোয়িং টু গেট 2n+1 λD বাই 2d। এখন আমরা যদি এই 0, 1, 2 ইত্যাদি n এর জন্য বসাই তাহলে আমরা করেসপন্ডিং পজিশন গুলো পাবো যেখানে আমাদের ডার্ক ফ্রিঞ্জ গুলো ফর্ম করবে। তার মানে সেই সেন্টার গুলো হবে আমাদের ডার্ক। তাহলে এই x নট ইকুয়াল টু আমরা পাচ্ছি λD বাই twice small d, then thrice lambda capital D by twice small d, then x2 equal to 5 small মানে lambda capital D by twice small d। এবার যদি আমরা দুটো ডার্ক ফ্রিঞ্জের সেপারেশন দেখি তাহলে x2 - x1 করলাম, সেক্ষেত্রে আমরা দেখছি 5 lambda d by twice d minus 3 half lambda capital D by d। যদি আমরা ডিফারেন্সটা দেখি তাহলে আমরা এখান থেকে দেখছি কি lambda capital D by d, যেটা নাকি আমরা আগেও দেখেছি ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রেও একই জিনিস। এবং আমরা এটাকে কি বলেছি, আমরা এটাকে বলেছি ফ্রিঞ্জ উইডথ। তাহলে এই ফ্রিঞ্জ উইডথকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই বিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা lambda d by d। সো আমরা কি দেখব, সি এর বোথ সাইডে অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো, যেটা আমরা এইখানে ছবিতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আমাদের এই যে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ গুলো এভাবে ফর্ম করবে। এবং এই যে কোনো দুটো ফ্রিঞ্জের মধ্যে যদি আমরা সেপারেশন কনসিডার করি তাহলে সেটাকে বলবো আমরা ফ্রিঞ্জ উইডথ, এবং সেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কারো কোনো কোশ্চেন ছিল এই পর্যন্ত? না স্যার। তো আমরা এখন আসি ফ্রেনেলস বায়োপ্রিজমে। তো ফ্রেনেলস বায়োপ্রিজম হলো এটা একটা দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজমকে যদি তোমরা বেস টু বেস জোড়া লাগিয়ে দাও তাহলে যে এই লেন্সটা ফর্ম করে সেটাকে আমরা ফ্রেনেলস বায়োপ্রিজম বলতে পারি। আসলে এটা ফ্রেনেল ডিজাইন করেছেন। তো তোমরা এখানে দেখে বুঝতে পারছো কিনা এটা বুঝার জন্য আমরা একটু বড় করে ড্র করেছি, কিন্তু আসলে এই যে আলফা যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই যে আলফা যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, এটাও আমাদের আলফা, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হলো আমাদের অবটিউস অ্যাঙ্গেল। তো এই আলফা অ্যাঙ্গেলটা অত্যধিক কম, কত? হাফ ডিগ্রি বা 30 মিনিট। বুঝতে পারছো কত কম? তোমরা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা হলো হাফ ডিগ্রি, আর এটা হলো হাফ ডিগ্রি মানে 30 মিনিট, 30 মিনিট দিয়ে 1 মিনিট, আর তাহলে আই এম সরি 30 মিনিট 30 মিনিটে কত হয়? 1 ডিগ্রি। তাহলে আর বাকি থাকলো কত? অবটিউস অ্যাঙ্গেলটা কত তাহলে আমাদের? 179 ডিগ্রি। তো এরকম যদি একটা প্রিজম আমরা কনস্ট্রাক্ট করি তাহলে সেটাকে বলবো আমরা ফ্রেনেলস বায়োপ্রিজম। তো আমরা যদি এই এজের সাথে পারপেন্ডিকুলারলি এটা প্যারালালি যদি আমরা একটা স্লিট আমরা রাখি, তোমরা তো জানো স্লিট কাকে বলে। স্লিট হলো যে এমন একটা লাইট সোর্স যার উইডথ হলো অত্যধিক কম আর লেন্থটা অনেক বেশি উইডথের তুলনায়, সেটাকে বলি আমরা স্লিট। তো যদি আমরা রাখি তাহলে এইখান থেকে যদি আমাদের এই লেন্সের আপার সারফেসে যদি আলো পড়ে তাহলে সেটা নিচের দিকে বেঁকে যাবে এবং মনে হবে যেন সেটা এ থেকে আসছে। আবার যদি নিচের সারফেসে আলো পড়ে তাহলে সেটা উপরের দিকে বেঁকে যাবে এবং মনে হবে যেন বি থেকে আসছে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইট লুকস লাইক যে আমাদের দুটো ভার্চুয়াল সোর্স তৈরি হয়েছে এ এবং বি, যেটা নাকি একটু আগে আমরা আলোচনা করলাম যে দুটো ভার্চুয়াল সোর্স এ বি যদি আমাদের থাকে তাহলে আমাদের এখানে যদি একটা স্ক্রিন থাকে
GCH, তাহলে সেই স্ক্রিনের উপরে আমরা কি দেখতে পাবো? অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো আমরা সাধারণত এখানে একটা স্টপ ব্যবহার করি, এমএন একটা স্টপ ব্যবহার করি, বিকজ এটার বাইরে আমাদের যে ফ্রিঞ্জ হয় সেই ফ্রিঞ্জ গুলো আসলে ডিউ টু ডিফ্রাকশন, আমরা যেহেতু এখন ডিফ্রাকশন করিনি, যখন ডিফ্রাকশন করব তখন এটা নিয়ে আলোচনা করব। তো আমরা সেই জন্য এটাকে লিমিট করে দিই, এই যে এমএন একটা স্টপ আমরা ব্যবহার করি, যাতে নাকি আমাদের এই ইন্টারফারেন্স ফ্রিঞ্জ গুলো এই রিজিয়নের মধ্যে তৈরি হয়। তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ অফ ইকুয়াল উইডথ আমাদের তৈরি হবে। তো আমরা এখানে কনসিডার করছি যে এই যে ভার্চুয়াল সোর্স তৈরি হলো, এখান থেকে আমাদের এই যে BCS এই পর্যন্ত যে সেপারেশন সেটাকে আমরা y1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং এইখান থেকে আমাদের স্ক্রিন পর্যন্ত যে সেপারেশন সেটাকে আমরা y2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবং তোমরা জানো যে এর আগে আমরা সোর্স থেকে স্ক্রিন পর্যন্ত ডিসটেন্সকে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো এখন যদি নাকি আমি তোমাদেরকে বলি যে এই ফ্রেনেল বাইপ্রিজম দিয়ে তোমরা লাইটের ওয়েভলেন্থ নির্ণয় করো, তো তোমরা জানো যে মনোক্রোমেটিক লাইটের ওয়েভলেন্থ আমরা নির্ণয় করতে পারি এই এক্সপেরিমেন্টের সাহায্যে। তো তোমরা অলরেডি দেখেছো, আমরা একটু আগে থিওরিটিক্যাল ডেভেলপমেন্টে দেখলাম যে এই ফ্রিঞ্জ উইথ বিটাকে আমরা ল্যামডা ডি বাই ডি এরকম একটা এক্সপ্রেশন আমরা পেয়েছি, যেখান থেকে আমরা ল্যামডা বের করতে পারি, ল্যামডা ইকুয়াল টু বিটা ডি বাই ডি, যেখানে বিটা হলো আমাদের ফ্রিঞ্জ উইথ, ডি হলো আমাদের ভার্চুয়াল সোর্সের সেপারেশন, ক্যাপিটাল ডি হলো আমাদের স্ক্রিনের ডিসটেন্স। তো তাহলে এই তিনটে জিনিস যদি নাকি আমরা জানি, তাহলে আমরা এই ল্যামডা আমরা নিরূপণ করতে পারি। তো স্ক্রিনের সেপারেশন এটা তো তোমরা খুব সহজে মেজার করে নিতে পারো ডি। এখন আমাদের দুটো জিনিস বাকি থাকছে, একটা হলো স্মল ডি আর একটা হলো বিটা। এখন বিটা কি জিনিস তোমরা জানো যে ফ্রিঞ্জ উইডথ, ফ্রিঞ্জ উইডথ মানে কি? ফ্রিঞ্জ উইডথ মানে হলো যে আমাদের একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের যেই দূরত্ব সেটাকে বলি আমরা ফ্রিঞ্জ উইডথ। তো আমরা যদি নাকি এখানে একটা আইপিস লাগাই, একটা অপটিক্যাল বেঞ্চ এখানে রাখি, এবং যদি একটা আইপিস আমরা লাগাই যেইটার সাথে একটা মাইক্রোমিটার লাগানো আছে, তাহলে আমরা এইটা যদি ডিসপ্লেস করি তাহলে আমরা বেঞ্চ থেকে রিডিং গুলো পড়তে পারবো। সে ধরো তুমি 20 ফ্রিঞ্জ অতিক্রম করলে, সেটা ব্রাইট হতে পারে, সেটা ডার্ক হতে পারে, যদি তুমি দেখো তাহলে এই 20 ফ্রিঞ্জের জন্য যে ডিসটেন্স অতিক্রম করলে সেটা যদি তুমি এখান থেকে মেজার করে নাও, তাহলে 20 দিয়ে যদি ভাগ করো, তাহলে সেখান থেকে আমরা কি বিটা পেতে পারি, ফ্রিঞ্জ উইডথ আমরা পেতে পারি। আর ডি তো তুমি এখান থেকে মেপে নিতে পারো, ডি মেপে নিলা, কিন্তু এই ডিটা কি করে পাবা, এই স্মল ডিটা কি করে পাবা? সেটার জন্য এইটা বরং আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিতে চাই, যে এই ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ D1 D2 এইটা তোমরা একটু প্রুভ করবা। আমি তোমাদের আর্টিফাইসটা বলি, হাউ ইউ ক্যান ডু দ্যাট। সেটা হলো যে এইটা হলো যদি আমাদের কি হয়, বাইপ্রিজম হয়, এখানে যদি আমাদের সোর্স থাকে, এখানে যদি আমরা স্ক্রিন বা আমরা মাইক্রোমিটার রাখি, তাহলে এর মাঝখানে যদি আমরা একটা কনভার্জিং লেন্স ব্যবহার করি, তাহলে কনভার্জিং লেন্সটা যদি আমরা এই প্রিজমের কাছাকাছি রাখি, যখন নাকি আমরা এই AB এর একটা ডিস্টিংক্ট ইমেজ আমরা স্ক্রিনে দেখতে পাবো, তখন আমরা এই ইমেজ দুটোর যে সেপারেশন সেটাকে আমরা D1 বলবো। এখন এই লেন্সটাকে যদি আমরা স্ক্রিনের দিকে নিয়ে আসি, তাহলে আবার একটা জায়গা পাবো, যেই জায়গাটায় আমরা আবার এই ডিস্টিংক্ট ইমেজ পাবো কিসের, এই ভার্চুয়াল সোর্সের, এবং তাদের সেপারেশনকে আমরা স্মল ডি বলবো। এই সেপারেশনটা কম হবে এবং আগের সেপারেশনটা বেশি হবে। তাহলে এই D1 এবং D2 এর জিওমেট্রিক্যাল যে মিন, সেটাই হবে আমাদের AB এর মধ্যে যে সেপারেশন সেটা। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো এই ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ D1 D2 এইটা নিরূপণ করা। তাহলে আমরা অলরেডি দেখলাম যে বিটা কি করে নিরূপণ করতে হয়, ক্যাপিটাল ডি কি করে নিরূপণ করতে হয়, ডি তো তোমাদের হোমওয়ার্ক। তাহলে এইখান থেকে তোমরা ল্যামডা পাবা, এবং আমাদের তাহলে রিকোয়ারমেন্ট ফুলফিল হলো। আমরা চেয়েছিলাম যে আমরা জানতে চাই কোনো একটা মনোক্রোমেটিক লাইটের জন্য ওয়েভলেন্থ কত সেটা জানতে ফ্রেনেল বাইপ্রিজম দিয়ে, এবং সেটা আমরা এইখান থেকে করতে পারি।
আরেকটা ওয়ে আছে ডি জানার জন্য, সেটা হলো ডি ইকুয়াল টু টুয়াইস মিউ মাইনাস 1 ইনটু আলফা y1। তো আলফা তো তোমাদের অলরেডি বলেছি যে আমাদের কি জিনিস, আলফা হলো আমাদের এই অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এইটা তোমাদেরকে কোনো একটা পদ্ধতিতে খুব অ্যাকুরেটলি মেজার করতে হবে। তোমরা কেউ কেউ হয়তো অলরেডি শিখেছো কি করে প্রিজম অ্যাঙ্গেল নির্ণয় করতে হয় স্পেকট্রোমিটার দিয়ে। মিউ হলো ওই ম্যাটেরিয়ালের রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আর আলফা তো তোমাদেরকে দেখিয়েছি কোনটা, এইটা হলো আমাদের অ্যাঙ্গেল হলো আলফা। আর y1 কোনটা, y1 হলো আমাদের এই এস থেকে আমাদের এই এজ পর্যন্ত যে সেপারেশন, সেটা হলো আমরা y1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই দুটো হলো আমাদের অল্টারনেট মেথড। যে কোনো একটা পদ্ধতিতে আমরা ডিটা যদি মেজার করতে পারি বা ডিটারমাইন করতে পারি, তাহলে আমরা সেইখান থেকে নিয়ে এইখানে আমরা বসাবো এবং এইখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো। কার কোনো কোশ্চেন ছিল? No, sir. স্যার বুঝতে পারছি। স্যার বলো। স্যার ফ্রেনেলস প্রিজমের কনস্ট্রাকশনটা একবার বলবেন, বুঝিনি। কনস্ট্রাকশনটা হলো একটা ওয়ে হলো যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজমকে যদি আমরা বেস টু বেস আটকে দিই, জয়েন করি, তাহলে সেটা একটা ওয়ে। তবে বাস্তবে যেটা করা হয় এক্সপেরিমেন্টাল পারপাসে, সেটা হলো একটা এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজম তৈরি করা হয়। তো তোমরা তো প্রিজম অলরেডি দেখেছো, ইয়াতে আমাদের ল্যাবরেটরিতে প্রিজম দেখেছো, যারা দেখোনি তারা পরে দেখে নিতে পারবা। তো একই প্রিজম, শুধুমাত্র এইখানের বিশেষত্বটা হলো যে তোমরা ল্যাবরেটরিতে যে প্রিজম গুলো দেখো সেগুলো জেনারেলি এই অ্যাঙ্গেল গুলো সব হয় কত, অ্যারাউন্ড 60 ডিগ্রি, অ্যারাউন্ড 60 ডিগ্রি। সব অ্যাঙ্গেল গুলো মোটামুটি 60 ডিগ্রি হয়, হয়তো কম বেশি কিছু হতে পারে। বাট এইখানকার বিষয়টা হলো এই যে এই এসটা এই বেজের খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অত্যধিক কম, কত, আধা ডিগ্রি বা 30 মিনিট, আধা ডিগ্রি বা 30 মিনিট। তার মানে তোমরা বুঝতে পারছো এটা খুব কম। তো এই অ্যাঙ্গেল দুটো যদি আমাদের এই আধা ডিগ্রি করে হয়, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, 179 ডিগ্রি। আর তাই যদি নাকি হয়, তাহলে আমরা সেইটাকে বলতে পারবো ফ্রেনেলস বায়োপ্রিজম। তাহলে তুমি যদি এখন একটা গ্লাস কেটে এটা তৈরি করতে চাও, তাহলে তোমাকে এইভাবে সেট করতে হবে। বেশ, তো সহজেই তুমি কেটে নিতে পারবা, সেটা খুব একটা সমস্যা না। কিন্তু তারপরের অংশটা তোমাকে খুব সতর্কতার সাথে এমন ভাবে করতে হবে যাতে নাকি আমাদের এই আলফা অ্যাঙ্গেলটা 30 মিনিট হয়, এই আলফা অ্যাঙ্গেলটা 30 মিনিট হয়। এবং এই যে অবটিউস অ্যাঙ্গেল যেটা, এটাকে যদি আমরা বিএসি কোণ বলি, তাহলে এই বিএসি কোণটা যেন আমাদের 179 ডিগ্রি হয়। তাহলে সেটা হবে আমাদের ফ্রেনেলস বায়োপ্রিজম। ঠিক আছে? জি স্যার। এবার আসি, তোমরা এই যে তোমাদের এখানে যে পুকুর আছে না, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের পাশে, তো এখানে অনেক লোকজন গোসল করে, তোমরা হয়তো খেয়াল করে থাকবা। তো এরা যখন সোপ ব্যবহার করে, তখন সোপ এই পানির উপরে যখন ভাসে, তখন সূর্যের আলো পড়লে দেখা যায় না যে একটা কালার তৈরি হয়। এটা হয়তো তোমরা খেয়াল করেছো। বা অনেক সময় দেখা যায় যে এই যে পানিতে তেল পড়লে তার উপর যখন আলো পড়ে, তখন তোমরা কালার দেখতে পাও, তাই না? তো এই 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 জিনিসগুলো এই নিউটন এবং হুক তারা অবজার্ভ করেছিলেন। এবং পরবর্তীতে এইটা যখন নাকি ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করলেন, তারপরে বোঝা গেল যে এই কি জন্যে এরকম কালার তৈরি হয়। আর নিউটন এই ইন্টারফারেন্স উনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে, হুক তো অবজার্ভ করেছিলেন যে থিন ফিল্মে এরকম ইন্টারফারেন্স দেখা যায়, আর নিউটন নিজেই তৈরি করেছেন যে এইরকম ফ্রিঞ্জ কি করে ডেভেলপ করা যায়, যেটাকে আমরা বলি নিউটন স্ট্রিং। আমরা পরবর্তীতে নিউটন স্ট্রিং করব। তো তোমরা অলরেডি কেউ কেউ হয়তো ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেছো, তো যারা করেছো তারা তো অলরেডি বুঝো, আর যারা করনি তা আমরা এই ক্লাসে পড়বো, তখন তোমরা এই বিষয়ে আরো বিশদ জ্ঞান লাভ করার সুযোগ পাবা।
তাহলে এই হলো আমাদের এই থিন ফিল্মের জন্য ইন্টারফারেন্স। তো আমরা এখন একটু দেখি এই থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা রিফ্লেক্টেড লাইটের জন্য আমরা এই থিন ফিল্মে ইন্টারফারেন্স দেখতে যাচ্ছি। তো আমরা কনসিডার করছি যে আমাদের এসে একটা ওয়েভ ট্রেন, এইখানে আমাদের একটা থিন ফিল্ম আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো মিউ, এইখানে হলো আমাদের এয়ার, এখানে হলো আমাদের এয়ার। তাহলে এই বিন্দুতে যখন আমাদের ওয়েভ ট্রেনটা ইনসিডেন্ট হবে তখন কি ঘটবে? তখন এখান থেকে কিছু অংশ রিফ্লেক্ট করবে টুয়ার্ডস এটি, আর কিছু অংশ রিফ্র্যাক্ট করবে টুয়ার্ডস এবি, এবং এই যে বি সারফেসে কিছু অংশ রিফ্লেক্ট করবে and that will go towards BC and will emerge out along CQ, আর এখান থেকে কিছু অংশ রিফ্র্যাক্ট করবে along BF ডিরেকশন। তো আমরা যদি নাকি কনসিডার করি এই অ্যাঙ্গেলটা, তার মানে এটা তো আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেটা যদি আমরা আই কনসিডার করি, আর আমরা যদি এই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনকে আর কনসিডার করি, আর আমাদের এই যে থিন ফিল্ম যেটা আছে, যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামের থিকনেস যদি আমরা টি কনসিডার করি, তাহলে দেখো আমরা এই এ পয়েন্ট থেকে একটা নরমাল ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করি এই বিসি এর উপরে, এবং বিসি কে আমরা পিছনের দিকে বাড়াই যাতে নাকি এটা এই কে পি বিন্দুতে সাথে মিলে যায়, এবং সি থেকে একটা নরমাল ড্র করি এটির উপরে। তাহলে এই পারপেন্ডিকুলারটা কি হলো? এই যে সিএন এটির সাথে এন বিন্দুতে সেট করলো। এখন দেখো এইটা যদি নাকি আমাদের আই হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের আই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আই হবে। বুঝতে পারো তোমরা কেন হবে? হ্যাঁ, স্যার আরেকবার বলবেন? বলছি যে এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, দেখতে পাচ্ছ তো আই, তাহলে সি বিন্দুতে এই যে আমরা অ্যাঙ্গেলটা শো করেছি এটাও আই হবে। কেন আই হবে? এটা যদি আই হয় তাহলে এটা আই হবে কেন? স্যার নরমালের সাথে মানে টোটালটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে হলো যে এটা যদি আই হয়, ইউ আর রাইট, এটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আই, তাই না? এই অ্যাঙ্গেলটা আই। তাহলে এটা যদি আই হয় তাহলে এইটার সাথে এটা যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। আবার এটার সাথে এটা যোগ করলেও 90 হয়। তার মানে এটা হলো কমন, তার মানে এই অ্যাঙ্গেলটা মানে হলো এটা আই। এন্ড লাইকওয়াইজ এই অ্যাঙ্গেলটা আর, এটা সহজে বোঝা যায় না, তাই না? এটা একটু বোঝা দেবো। তো এটা আমি একটু বলি, এইটা আমাদের আর, তাই না? এই যে এইটা হলো আমাদের অ্যাঙ্গেল আর। তো এইখানে যদি আমরা একটা নরমাল ড্র করতাম, এখানে এই যে এইখানে যদি আমরা একটা নরমাল ড্র করতাম, তাহলে এখানে একটা আর হতো না, এখানে একটা আর হতো, এবং লাইকওয়াইজ এই পাশে আর হতো। বুঝা গেল? তাই এখন একটা একটা করে আমরা আসি। এটা যদি আর হয় তাহলে একইভাবে এই যে নরমাল ড্র করলে তার করেসপন্ডিং এই দিকে এইখানে একটা আর হতো, আর সেটা যদি আর হতো তাহলে একইভাবে এইটা আর হতো, আর তাই যদি হতো তাহলে এইটাও আর হতো। তাহলে একটা করে আসি, তাহলে এই যে এ বি ইকুয়াল টু বিপি, তাই যদি হয় তার মানে এই অ্যাঙ্গেলটা অলরেডি আর, তো তোমরা দেখলে এইটা আর এইটা আর, তাহলে এইটা সমান এইটা। এবার আমরা আসি এই যে এইখানে যে যদি আমরা একটা ত্রিভুজ কনসিডার করি, তাহলে এইটা যোগ এইটা কত? এখানে যদি আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, যদি এইখানে আমরা একটা নরমাল করতাম তাহলে এই অ্যাঙ্গেলটা হতো আর এটা হতো কত? 90 ডিগ্রি। তাহলে এই যে আর যোগ এই যে সি অ্যাঙ্গেল, এই দুটো যোগফল কত হতো? 90 ডিগ্রি। আবার এই সি আর যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি, এই দুটো যোগফল হলো 90 ডিগ্রি। তার মানে সি যেহেতু কমন, তাহলে এটা হলো আমাদের আর। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, এবার আমরা আসি, তাহলে আমাদের এই যে অপটিক্যাল পাথ ডিফারেন্স আমরা নিরূপণ করতে চাই, তার জন্য আমাদের দেখতে হবে, এখানে দেখো সি থেকে আমরা নরমাল ড্র করেছি এন পর্যন্ত, তার মানে এই যে এনটি এবং সিকিউ এই দিকে সমান, তাহলে এই যে রেটা পড়লো এসে এ বিন্দুতে, এই এ বিন্দু থেকে দেখো এই দুটো রের মধ্যে তফাৎ কত, এ বি যোগ এসি, এটা হলো এই সিকিউর এর জন্য বাড়তি, আর এনটির জন্য বাড়তি কোনটুকু, এন। তার মানে হলো যে আমরা যদি এই এ বি প্লাস বিসির সাথে এন বিয়োগ করি তাহলে আমরা পাথ ডিফারেন্স পাবো। বাট এই এ বি প্লাস বিসি এই অংশটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো মিউ, আর ইয়ার এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমরা কনসিডার করছি 1, তাই যদি হয় তাহলে আমরা পাথ ডিফারেন্স ইকুয়াল টু লিখতে পারি কি, অপটিক্যাল পাথ ডিফারেন্স x ইকুয়াল টু মিউ ইনটু এ বি প্লাস বিসি মাইনাস এ। এখন দেখো আমরা জানি রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু কত, সাইন আই বাই সাইন আর। তো এখন দেখো সাইন আই কত, এখান থেকে দেখো সাইন আই মানে কত, an বাই এসি, রাইট, an বাই এসি। আর সাইন আর কত, সাইন আর হলো সিএম বাই এসি। তাহলে দুটোর নিচেই যদি ডিনোমিনেটর যেহেতু এসি আছে আমরা এই দুটোকে বাদ দিতে পারি, তার মানে কত, an বাই সিএম। তো আমরা সেই জিনিসটা এখানে লিখেছি an বাই সিএম। তাহলে এখান থেকে আমরা an সমান কত পাচ্ছি, মিউ ইনটু সিএম। তাহলে আমরা এই যে x ইকুয়াল টু যদি লিখি মিউ এ বি প্লাস বিসি মাইনাস মিউ সিএম, তাহলে মিউ কে কমন নিলে আমরা এখান থেকে পাবো এ বি প্লাস বিসি মাইনাস সিএম। বাট তোমরা অলরেডি দেখেছো এ বি প্লাস বিসি সমান কত, এ বি প্লাস বিসি মানে কত, এ বি আর পি বি একই জিনিস, তাই যদি হয় তাহলে এ বি প্লাস বিসি মানে হলো পিবি প্লাস বিসি মানে কত, পিসি। আমরা সেই জিনিসটা এখানে লিখেছি, তাহলে মিউ ইনটু পিসি মাইনাস সিএম। আবার দেখো এই যে পিসি মাইনাস সিএম মানে কত, পিএম। তাহলে আমরা এটা লিখলাম মিউ ইনটু পিএম। এবার আমরা আসি, যদি ট্রায়াঙ্গেল এপিএম কনসিডার করি, আমরা এই যে ট্রায়াঙ্গেল এপিএম যদি আমরা কনসিডার করি, তাহলে এই যে এপিএম অ্যাঙ্গেল হলো আমাদের আর, তাহলে এখান থেকে কস আর কত পাবো আমরা, পিএম বাই এপি। তো পিএম বাই এপি যেহেতু, তাহলে এইখান থেকে আমরা দেখো কস আর পিএম বাই এপি, তাহলে পিএম ইকুয়াল টু পেলাম এপি কস আর, আর এপি সমান এই প্লাস ইপি। বাট এখান থেকে দেখো এপি হলো এই প্লাস ইপি, আবার দেখো এই বাহুটা আর এই বাহুটা, এই আর্ম আর এই আর্ম সেম, তার মানে তাই যদি হয় তাহলে এই আর ইপিও সেম হবে। আর তাই যদি নাকি হয় তাহলে এই যেহেতু টি, তাহলে ইপিও হলো টি, আর সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এক্স মিউ ইন্টু পিএম ইকুয়াল টু হবে কি হবে, এই যে টুয়াইস টি কস আর, তাহলে এখান থেকে এটা বসালাম, তাহলে টুয়াইস টি কস আর, এখানে মিউ আছে, তাহলে টুয়াইস মিউ টি কস অফ আর। এখন আসি, এই যে আমরা যে অপটিক্যাল পাথ ডিফারেন্স যেটা করলাম সেটাই কিন্তু আমাদের কারেক্ট পাথ ডিফারেন্স নয়। কেন বলতো, আমরা তো অপটিক্যাল পাথ ডিফারেন্স বের করলাম, বাট এটা কারেক্ট পাথ ডিফারেন্স নয়। কেন কারেক্ট পাথ ডিফারেন্স এই জন্য নয়, আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কথা শুনেছি, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে দেখা গেছে যে যদি নাকি কোনো আলো রেয়ার থেকে ডেন্সার মিডিয়াম ইন্টারফেসে রিফ্লেক্ট করে, তাহলে তার করেসপন্ডিং ফেজ চেঞ্জ পাই হয়। তাহলে এখন দেখো এইখানে এই যে এসে যে রেটা, সেটা রিফ্লেক্ট করছে কোথায়, রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে, তাহলে এই রেটার জন্য আমাদের ফেজ চেঞ্জ কত হবে, করেসপন্ডিং পাই হবে, তাহলে সেই পাইটা বিয়োগ করতে হবে আমাদের। বাট এই যে নিচের সারফেসে বি পয়েন্টে যেটা রিফ্লেক্ট করছে সেটা কত, ডেন্সার থেকে রেয়ারে, তাহলে এইখানে আমাদের কোনো ফেজ চেঞ্জ অকার করছে না। সো আমাদের ট্রু পাথ ডিফারেন্স তাহলে কি হবে, ট্রু পাথ ডিফারেন্স হবে আমাদের x ইকুয়াল টু টুয়াইস মিউ টি কস অফ আর থেকে ল্যামডা হাফ কে বিয়োগ করতে হবে, বিকজ তোমরা জানো
ফেজ চেঞ্জ পায়ের জন্য আমাদের করেসপন্ডিং পাথ ডিফারেন্স কত হয়? ল্যামডা হাফ হয়। তাহলে এখন আমরা আসি, কখন আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো বলতো? যখন নাকি আমাদের বলো স্যার এন ইন্টিজার নাম্বার হবে। তার মানে হলো যে যখন আমরা এই ওয়েভলেন্থের ইন্টিগ্রাল মাল্টিপল নিব আর সেটা যদি আমাদের পাথ ডিফারেন্সের সমান হয় তাহলে সেইটার জায়গায় হবে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা সেই জায়গাটায় আমরা ভিজুয়াল আনবো। তুমি একটু তোমার মাইক্রোফোনটা মিউট করে নিয়ে তারপরে শোনো। এটা না খুলছি টাউন। আচ্ছা, তাহলে আমরা এইখান তোমার মাইক্রোফোনটা মিউট করে নিয়ে তারপরে লেকচার শোনো। তাহলে আমরা কি পাচ্ছি? টুয়াইস মিউ টি cos r মাইনাস ল্যামডা ইকুয়াল টু n ল্যামডা। তো এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে সেখান থেকে আমরা দেখছি যে টুয়াইস মিউ টি cos r ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোন জায়গায় পাবো আমরা? যখন নাকি আমাদের পাথ ডিফারেন্স হবে অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ। যখন আমাদের অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ হবে তখন আমরা পাবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে আমরা এখান থেকে দেখছি টুয়াইস মিউ টু cos r মাইনাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। তাহলে এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি টুয়াইস মিউ টি cos r ইকুয়াল টু n প্লাস 1। তো তোমরা অলরেডি দেখেছো যে n হলো আমাদের ইন্টিজার। তো n যদি নাকি আমাদের ইন্টিজার হয় তাহলে n প্লাস 1ও তো ইন্টিজার। সো আমরা n প্লাস 1 না লিখে এটাকে আমরা n ও লিখতে পারি। সো আমরা টুয়াইস মিউ টি cos r ইকুয়াল টু n ল্যামডা লিখছি, যেখানে n ইকুয়াল টু 0 1 2 3 4। যেহেতু এগুলো আরবিট্রারি কাজে আমাদের এটা নিয়ে খুব একটা অসুবিধা নাই। তাহলে সোফার আমরা এই যে থিন ফিল্মের জন্য রিফ্লেক্টেড লাইটের জন্য আমরা ইন্টারফারেন্স দেখলাম। এখন কথা হলো যে তোমরা জানো যে এই রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে কোনো একটা সারফেসে যদি লাইট ইনসিডেন্ট হয় তাহলে যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, তো এইটার খুব অল্প পরিমাণে রিফ্লেক্ট করে আর বেশিরভাগই রিফ্র্যাক্ট করে, বিকজ দিস ইজ এ ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো সেই কারণে এই এটি এবং সিকিউ এর অ্যামপ্লিটিউড কখনোই সমান হবে না। আর যদি সমান না হয় তাহলে আমরা এই পারফেক্ট ডার্কনেস আমরা সিঙ্গেল রিফ্লেকশনের ক্ষেত্রে পেতে পারবো না। বাট আমরা যদি মাল্টিপল রিফ্লেকশন কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পারফেক্ট ডার্ক পেতে পারি। তো আমরা এখানে একটু মাল্টিপল রিফ্লেকশন দেখার চেষ্টা করি। সে ধরো আমাদের যে ওয়েভটা ইনসিডেন্ট হচ্ছে সেই ওয়েভ ট্রেনের অ্যামপ্লিটিউড যদি আমরা এ কনসিডার করি, তাহলে এই অ্যামপ্লিটিউড যখন আমাদের রিফ্লেক্ট করবে তার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমরা কনসিডার করছি স্মল r। আর রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন ট্রান্সমিট করবে তখন তার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কনসিডার করছি পরে করো। তো যদি আমরা এই অ্যামপ্লিটিউড a কনসিডার করি তাহলে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কনসিডার করলাম r, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কনসিডার করলাম t,
কি ক্ষেত্রে? যখন নাকি রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে ট্রান্সমিট করবে তখন হলো টি। আর যদি ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে ট্রান্সমিট করে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কনসিডার করছি টি প্রাইম। তো তাই যদি নাকি হয় তাহলে তোমরা দেখো এই প্রথম যখন রিফ্লেক্ট করবে তখন সেই রেটার অ্যামপ্লিটিউড হবে এ আর। প্রথম ট্রান্সমিশনের ক্ষেত্রে সেটা মানে অ্যামপ্লিটিউড হবে এ টি। যখন এটা আবার রিফ্রাক্ট করবে ট্রান্সমিট করবে তখন তার অ্যামপ্লিটিউড হবে এ টি টি প্রাইম। এখানে যখন রিফ্লেক্ট করবে তখন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড হবে, তাহলে এ টি আর। যখন এটা আবার ট্রান্সমিট করছে তখন এটা হবে এ টি আর টি প্রাইম। এটা যখন এই ফেসে রিফ্লেক্ট করবে তখন আরেকটা আর মাল্টিপ্লাই হবে, তাহলে এ টি আর স্কোয়ার। যখন এখানে আবার রিফ্লেক্ট করবে তাহলে এ টি আর কিউব। যখন ট্রান্সমিট করবে তখন এ টি আর কিউব টি প্রাইম। এখানে যখন ট্রান্সমিট করবে তখন এ টি আর স্কোয়ার টি প্রাইম। এন্ড এখানে যখন আবার রিফ্লেক্ট করবে তখন এটি আর টু দি পাওয়ার 4। যখন এটা ট্রান্সমিট করবে তখন এটি আর টু দি পাওয়ার 4 টি প্রাইম। এখানে যখন রিফ্লেক্ট করবে তখন এটি আর টু দি পাওয়ার 5। এবং যখন এটা আবার ট্রান্সমিট করবে তখন হবে এটি আর টু দি পাওয়ার 5 টি প্রাইম। এখন দেখো আমাদের এই রে ওয়ানটা রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে রিফ্লেক্ট করছে। তো তোমরা অলরেডি জানো যে রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যদি আমাদের রিফ্লেক্ট করে তাহলে তার ফেজ চেঞ্জ কত হয়? তার করেসপন্ডিং ফেজ চেঞ্জ হয় পাই। তো এইটার ফেজ চেঞ্জ হচ্ছে পাই, বাট বাকি 2, 3, 4 এইগুলো কিন্তু আর রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে রিফ্লেক্ট করছে না, কাজেই এগুলোর কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। তার মানে এই একের সাথে 2, 3, 4, 5 ইত্যাদি সবগুলো হলো আউট অফ ফেজ। তো এখন যদি আমরা এই 2, 3, 4 ইত্যাদি এই রেগুলোর জন্য আমরা আমাদের যে অ্যামপ্লিটিউড সেগুলোকে যদি আমরা যোগ করি বা এই ওয়েভগুলোকে যদি আমরা সাম করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এ টি আর টি প্রাইম প্লাস এ টি আর কিউব টি প্রাইম প্লাস এ টি আর টু দি পাওয়ার 5 টি প্রাইম এন্ড সো অন। তো এখান থেকে যদি আমরা এ টি টি প্রাইম আর কে কমন নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি। তো তোমরা অলরেডি জানো এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি? এইটা লেস দ্যান 1। তাই যদি হয় তাহলে এই যে ভিতরে যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এটা কি একটা জিওমেট্রিক সিরিজ ফর্ম করেছে। আর এরকম একটা জিওমেট্রিক সিরিজকে তোমরা কিভাবে সাম করতে হয় সেটা তোমরা জানো। কাজেই আমরা এই সামেশন ইকুয়াল টু হবে আমাদের 1/1 মাইনাস আর স্কোয়ার, আমরা সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ টি টি প্রাইম আর বাই 1 মাইনাস আর স্কোয়ার। এখন আমরা আসি অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি এই টি টি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস আর স্কোয়ার। আই হোপ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি পড়িয়ে দিব। যদি ভুলে যাই তাহলে তোমরা একটু আমাকে স্মরণ করিয়ে দিও। আই উইল লেট ইউ নো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টোটাল যে অ্যামপ্লিটিউড সেটা কত হচ্ছে? সেটা তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ইন্টু আর বাই 1 মাইনাস আর স্কোয়ার। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই যে 1 মাইনাস আর স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ার নিউমিরেটর এবং ডিনোমিনেটর দুই জায়গায় আছে, সো এটা ক্যান্সেল আউট করছে এবং ইউ আর গোইং টু গেট এ আর। তাহলে এখন দেখো এই যে 1 নম্বর ওয়েভের আমাদের অ্যামপ্লিটিউড কত? এ আর। আর বাকি সবগুলোর অ্যামপ্লিটিউড কত? বাকি সবগুলো যোগ করলে আমাদের অ্যামপ্লিটিউড মা এখন স্টপ রাখেন, একটু পরে করেন। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা কি দেখছি? সবগুলো যোগ করলে আর হচ্ছে, বাট দে আর আউট অফ ফেজ।
তাহলে যদি আউট অফ ফেজ হয় তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা পারফেক্ট ডার্কনেস পেতে পারি। তার মানে এই দুটো মানে এই সবগুলোর সুপার ইম্পোজিশনের ফলে আমরা জিরো ইন্টেন্সিটি পেতে পারি বা পারফেক্ট ডার্কনেস আমরা পেতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমরা তোমাদেরকে এই যে রিফ্লেকশনের ক্ষেত্রে, রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম সম্পর্কে আইডিয়া দিয়েছি। তার মানে ইন্টারফারেন্স কিভাবে ঘটে এবং এই ইন্টারফারেন্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম কখন হয় সে সম্পর্কে আলোকপাত করেছি। ঠিক একইভাবে ট্রান্সমিশনের ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটবে। তো আমরা ট্রান্সমিশনটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি না, বাট ইউ ক্যান গো থ্রু বাই ইয়োরসেলফ, তোমরা নিজেরা পড়ে নিতে পারো। কিন্তু আমি এখানে একটা জিনিস তোমাদেরকে আলোকপাত করতে চাই যে এই দুটো ক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটি কেমন হবে সেইটা বোঝার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে ফেব্রি-প্যারেট ইন্টারফেরোমিটারের জন্য এই ভাইড একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখিয়েছেন। সেটা হলো IT = I0 বাই 1 + 4r² বাই 1 - r² এর হোল স্কয়ার sin স্কয়ার ডেল্টা বাই 2, যেখানে তোমরা জানো যে ডেল্টা হলো আমাদের ফেজ ডিফারেন্স। তো এই ডেল্টা যদি নাকি আমাদের পাই, থ্রাইস পাই, 5 পাই ইত্যাদি হয় তাহলে ডেল্টা হাফ কত হয়? পাই হাফ, তাই না? তো তোমরা জানো যে এই পাই হাফ যদি হয় তাহলে সাইন পাই হাফ 1 স্কয়ার করলে 1, তার মানে এই অংশটা 1 হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম। তো যদি নাকি আমাদের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, তো এই যে ম্যাক্সিমামটা এটা হলো আমাদের ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে, এটা হলো আমাদের ম্যাক্সিমাম। তো আমরা যদি নাকি আমরা এই এমন একটা কন্ডিশন কনসিডার করি, সে ধরো ইভেন নর্মাল রিফ্লেকশনের ক্ষেত্রে যেখানে r² আর যেখানে r হলো আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, তাহলে r² যদি আমরা 0.04 কনসিডার করি, মানে কত? তার মানে রিফ্লেক্টেন্স হলো আমাদের 4%। তো যদি আমরা 4% রিফ্লেক্টেন্স কনসিডার করি এবং আমরা যদি এই 4% এখানে বসাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এই আইটি হবে 0.8521 I0। ইন আদার ওয়ার্ডস এটা হবে IT = 85.21%। এবং এই IR তাহলে কত হবে আমাদের এই রিফ্লেকশনের ক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটি কত হবে? তাহলে ট্রান্সমিশনের জন্য যতখানি আমাদের রিফ্লেকশন মানে ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি সেটুকু আমাদের 100 থেকে বাদ দিতে হবে। তাই যদি আমরা বাদ দিই তাহলে সেটা আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 14.79%। তো আমরা সেই জিনিসগুলোই এখানে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো এইদিকে আমরা এই রিফ্লেক্টেড লাইটের জন্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখিয়েছি, আর এইদিকে আমরা আমাদের ফেজ দেখিয়েছি। তো আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হচ্ছে, কোথায় হচ্ছে সেটা তো আমরা আগে আলোচনা করেছি। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হচ্ছে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে, আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম, 14.79%, মানে হলো লেস দ্যান 15%। হাউভার যদি আমরা ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হচ্ছে? 100%, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো যে তোমরা এখান থেকে দেখো এই রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে আমাদের মিনিমাম ইন্টেন্সিটি কত হচ্ছে? 0। আর ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে আমাদের মিনিমাম ইন্টেন্সিটি কত হচ্ছে? 85.21%। এখন দেখো যদি আমরা ভিজুয়াল পারপাসে কনসিডার করি তাহলে কোনটা দেখতে সুবিধা? এই যে 0 আর 14.79% নাকি 100 আর 85.21%? বলো তো কোনটা সুইটেবল? 185.21%। আবার বলো। নিচেরটা 185.1%। এটা বুঝতে পারো?
এটা বোঝা যায় ভালো? 100 আর 85 তফাৎ বোঝা যায়? আলোর মনে করো যে তোমাদের তোমরা যখন পড়ার টেবিলে বাতি ইউজ করো না, টেবিল ল্যাম্প কেউ কেউ ইউজ করো, সবাই হয়তো করো না। তো তোমরা যখন টেবিল ল্যাম্প ইউজ করো তখন টেবিল ল্যাম্পের সামান্য একটু কমে গেলে, ধরো এখানে কত 15%, লেস দ্যান 15% যদি ডিমিনিশ করে, তাহলে অত পরিষ্কার বুঝতে পারো যে 15% তোমার লাইট ইন্টেন্সিটি কমেছে? না স্যার। বোঝা যায় না। কিন্তু যদি মনে করো তোমার টেবিল ল্যাম্পের ইন্টেন্সিটি হয় 15%, আর সেখান থেকে যদি লাইটটা নিভে যায়, তাহলে বুঝতে পারো যে আলো জ্বলছিল আর নিভে গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার। বুঝতে পেরেছো? তার মানে হলো স্যার। যে এই রিফ্লেকশনের ক্ষেত্রে যদিও আমাদের ইন্টেন্সিটি অনেক কম, কিন্তু তবুও এটা ভিজুয়াল পারপাসে আমাদের বুঝতে সুবিধা। কারণ হলো এটা যে আমাদের আমাদের এই যে জ্বলা এবং নিভা, তার মানে হলো ব্রাইট এবং ডার্ক, তফাৎটা হলো একটা হলো শূন্য, একটা হলো কমপ্লিট ডার্ক, আর একটা হলো ব্রাইট। আর এই ট্রান্সমিশনের ক্ষেত্রে 100% ব্রাইট আর 85.21% হলো ব্রাইট। তার মানে হলো ব্রাইটনেস এর কম বেশি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে হলো ইন্টেন্সিটি কম বেশি হচ্ছে। তো এইটা আসলে ভিজুয়ালি বোঝা এত সহজ নয়, সেই জিনিসটাই আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো, ভালো থেকো, এই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।